এই নির্বাচনে আমি জয়লাভ করেছি, খুশি হয়েছি, এটা ঠিক, কিন্তু আমার পিছনে অর্থাৎ আমি এটাকে এই পর্যায়ে আসতে আমাকে অনেক সংগ্রাম, আন্দোলন, সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগ স্বীকার করে আসতে স্যার হয়েছে। সেটা কিভাবে স্যার যদি আমাদের একটু বর্ণনা করে বলতেন। আমি আসলে এক সময় আন্দোলন সংগ্রাম, যে আমার অপোজিশন যারা, তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু যখন দেখেছি তাদের চিন্তা চেতনা, তাদের মন মানসিকতা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষে তাদের কাজ করার ধরন, সবকিছুর সাথে এই ধরনের জিনিসগুলোর সাথে আমার খুব একটা চিন্তার মিলে না, যার কারণে আমি ওদের কাছ থেকে বেরিয়ে আসি এবং পরবর্তীতে আমি আমি একটু একটু করে নিজেকে গড়ে তুলি এবং আস্তে 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 আমার জাতীয়তাবাদী অর্থাৎ বিএনপি কে প্রতিষ্ঠা করার জন্য আমি ওইভাবে আন্দোলন সংগ্রাম করে আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে এবং সকলের যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি আমার বিভিন্ন বক্তব্যে এবং প্রশাসনের কাছে তুলে ধরি, যার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আমি এই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিই এবং প্রতিদ্বন্দ্বিতায় আমার দুইজন পরাজিত হয়, কিন্তু আমি জয়লাভ করি এই জন্যে যে শত প্রতিকূলতা, বাধা বিঘ্ন উপেক্ষা করে আমাকে এই পর্যায়ে আসতে হয়েছে। স্যার আপনি বাধা বিপত্তির কথা বললেন, স্যার আসলে কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, বা আপনি নির্বাচিত হলেন আপনার প্যানেলে, বাকি দুইজন নির্বাচিত কেন হলো না স্যার? আমি যতটুকু সংবাদ পেয়েছি যে কোনো কিছু কিছু ব্যক্তি আছে কলেজের টিচার ম্যাডামকে ভয়ভীতি দেখিয়েছে, কলেজের পরিবেশটাকে অস্থির করে রেখেছে, যার প্রমাণ আমি নির্বাচনের দিন আমি একজন এজেন্ট দিতে পারি নাই। আমি এত বড় একটা দল বিলং করি, অর্থাৎ এত বড় দলের পক্ষ থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি যখন একজন প্রার্থীর আমার প্যানেলের পক্ষে একজন এজেন্ট দিতে পারিনি, তখন আমি বুঝে গেছি যে তারা ভয়ভীতি দেখায় টিচার ম্যাডামকে, যার কারণে কেউ চাকরির ভয়ে বা নিজের জীবনের নিরাপত্তাহীনতার কারণে তারা কেউ রাজি হয়নি। এবং আমি তখন মনে করেছি যে নির্বাচনে তারা টিচার এবং ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়েছে, যার ফলশ্রুতিতে কেউ আমার এজেন্ট হতে রাজি হয়। আমরা বিগত সালে যে রাতে নির্বাচন দেখেছি, যে নির্বাচনের আগে নির্বাচন হয়ে যাওয়া, এরকম কোনো হ্যাঁ, বিষয় ঘটেছে আপনি বলতে চাচ্ছেন না, স্যার? এরকম পরবর্তীতে আমি অবশ্যই কথাগুলো আমি যেহেতু সরাসরি দেখিনি, তবে আমি শুনেছি এ ধরনের কোনো মেকানিজম হয়তো হয়েছে। যাই হোক, আমি বিজয় অর্জন করেছি অনেকগুলো মাধ্যমকে চ্যালেঞ্জ করে, অনেকগুলো মাধ্যমকে অতিক্রম করে। আল্লাহর অশেষ রহমত, আমার শিক্ষক, সকল শিক্ষকের সমর্থন, দোয়া এবং কর্মকর্তা কর্মচারীদের সমর্থনে এবং ছাত্রছাত্রীদের দোয়ায় আমি ইনশাল্লাহ একমাত্র ব্যক্তি যে জয়লাভ করেছি। ওকে স্যার, তাহলে আপনি নির্বাচিত হলেন স্যার, আপনি শিক্ষকদের হয়েই তো নির্বাচিত হলেন গভর্নিং বডির সদস্য হিসাবে। আপনার এই যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের নিয়ে আপনার চিন্তা ভাবনাটা আসলে কি স্যার? আমার চিন্তা ভাবনা, আমি আমার শিক্ষকদেরকে বিশেষ করে কিছু আমার যে এজেন্ডাগুলো ছিল, আমার বক্তব্য যেগুলো ছিল, আমি টিচার ম্যাডামের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছি। সেগুলোর মধ্যে যে পদোন্নতি সঠিক সময়ে হবে এবং পদোন্নতির যে নীতিমালার মধ্যে যেগুলো বাদ পড়েছে এই নীতিমালাগুলো আমি সংযুক্ত করব। এবং নীতিমালার মধ্যে কিছু জিনিস একদম বাদ পড়েছে, যেটা হলো মেধাবী শিক্ষকরা যারা নিয়োগ পায় খণ্ডকালীন ছাড়া, অর্থাৎ খণ্ডকালীন চাকরি করা লাগে না, কিন্তু তাদেরকে মনে করেন যে এই পদোন্নতির নীতিমালার মধ্যে কোনো ধরনের সুবিধাজনক কোনো ক্লোজ আনে নাই। অর্থাৎ এই যে মেধাবী শিক্ষক যারা মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্সে ভালো রেজাল্ট আছে, কিন্তু তাদের পদোন্নতি 1 বছর আগে বা 6 মাস আগে এই ধরনের ক্লোজ এই নীতিমালা আনা হয় নাই। শিক্ষক নিয়োগ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমান যে পদোন্নতির যে তারা ইয়েটা করছে, পদোন্নতির যে এজেন্ডাটা করছে, এটার মধ্যে শিক্ষক নিয়োগের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমি আগের থেকে বাড়াবো। আর হলো, যে সমস্ত শিক্ষক খণ্ডকালীন খেটেছে, খণ্ডকালীন চাকরি করেছে, 5 বছর হলে 1 বছর দেওয়া আছে, আমি বলেছি 7.5 বছর হলে 1.5 বছর এবং 10 বছর বা তার অধিক হলে আমি এদেরকে 2 বছরের সুবিধা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব। আর পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আপনার চিন্তা ভাবনা কি? যেমন হচ্ছে এই আন্দোলনের পরবর্তীতে সময় কয়েকটা সুপারিশ করা হয়েছিল, কলেজ সরকারিকরণ বা বেতন ভাতা কমানো, যেটা বেতন অলরেডি 100 টাকা কমিয়েছিল, যেটা আদৌ কোনো বাস্তবায়ন হয়নি, এবং বেতন কমানোর জায়গায় সেখানে ফর্ম ফিল আপের পরিমাণের টাকা এখন আরো বাড়িয়ে ফেলেছে। এই সকল বিষয় আসলে শিক্ষার্থীর পক্ষ থেকে স্যার আপনার এই স্ট্যান্ড পয়েন্ট বা আপনার অবস্থানটা আসলে কি স্যার? আসলে অবস্থানটা স্পষ্ট। আসলে
তেজগাঁ কলেজের বেতন বা বেতন যে অবস্থায় বর্তমানে আছে, এই জিনিসটা আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি সেটা হলো, কেউ যদি 1 বছরের বেতন একত্রে দেয় তাহলে সে 1 বছরের জায়গায় অর্থাৎ 12 মাসের জায়গায় সে 10 মাসের বেতন দেবে। এই ব্যবস্থাটা সম্ভবত ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আর ফর্ম ফিল আপ যেটা, সেটা একদম বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে যেটা নির্ধারণ করা আছে সেটা কমানোর কোনো সুযোগ নাই। আর যেটা করব, অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো সেগুলো আমি বাস্তবায়নের চেষ্টা করব। যেমন আমাদের একটা স্কাই ক্যাফে নামের একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনটার খাবারের দাম অস্বাভাবিক বা বৃদ্ধি বা দাম বেশি। এই জিনিসটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আমি এটা ব্যবস্থা ম্যাডামের সাথে বা প্রিন্সিপাল ম্যামের সাথে আমি একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করব, এবং এখানে যেন সকলে মোটামুটি এই সুবিধাটা পায়, অর্থাৎ স্বল্প মূল্যে ভালো মানের খাবার যেন পায়। এটা কলেজ থেকে এই ক্যান্টিনের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা করা যায়, এটা আমার চিন্তা চেতনার মধ্যে আছে। আর আর যেটা করব সেটা হলো নিয়মিত স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে যে কাজটা করা দরকার, সেটা হলো তাদেরকে কলেজে আসার ব্যবস্থা করার জন্য যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি করার জন্য প্রাণ চেষ্টা করব, কারণ ক্লাস না অভিব্যক্তিটা করলে আমাদের কাছে প্রকাশ করুন স্যার। না, যে কোনো বিজয়ে আসলে অত্যন্ত আনন্দের, এবং যে কোনো বিজয়ের পিছনে অবশ্যই সংগ্রাম আছে, ত্যাগ আছে। এই জিনিসটা আমি করেছি। আসলে গত 15ই মে যে ইলেকশনটা হয়েছে, আমার তেজগাঁ কলেজের গভর্নিং বডি নির্বাচন, এবং গভর্নিং বডিতে আমি আমার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্যানেল থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম এবং জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম সৈকত, মাহবুবা বেগম, এই তিনজন আমরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি গভর্নিং বডিতে, এবং স্টাফ কাউন্সিলে জহিরুল ইসলামের নেতৃত্বে একটা প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আসলে